আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট সায়েন্স স্টুডিওতে লেটস টক অনুষ্ঠানে। সাথে আছি আমি ইশরাক জাহান জেলি। আজ বিশ্ব কবিতা দিবস। কবিতা হচ্ছে সাহিত্যের প্রাচীনতম একটি শাখা। কবিতা একটি শিল্প, মানব মনের অনবদ্য ভাবনারই অনুরণন কবিতা। কবি বলেছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমি আবাদে প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। 1999 সালে ইউনেস্কো 21শে মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী কবিতা পাঠ, কবিতা রচনা এবং কবিতা প্রকাশনা এই শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে দিবসটি উদযাপিত হয়। সুপ্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে যার কবিতার সাথে বসবাস, কবিতার সাথে সখ্যতা, এমনই একজন বরেণ্য কবি, কবি কালাম আজাদ। আর উপস্থিত আছেন যার একাধিক গ্রন্থের জননী, সিলেটের লেখিকা অঙ্গনের বা লেখক অঙ্গনের একজন পরিচিত মুখ, কবিতাকে ভালোবেসে যিনি জীবনের সুখ খুঁজে বেড়ান, কবি ইসমত হানিফা চৌধুরী। দুজনেই প্রিয় ব্যক্তিত্ব, ওনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের সিলেট সায়েন্স স্টুডিওতে। ধন্যবাদ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ বিশ্ব কবিতা দিবস। দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে আমি কবি ইসমত হানিফা চৌধুরীর কাছে জানতে চাইব, এই যে কবিতা কবিতা এবং কবিতাকে নিয়ে একটা দিন, বিশেষ করে একটা দিনকে ধার্য করা, এবং দিবসটি আপনার কাছে একজন কবি হিসেবে কতটুকু মূল্যায়ন মনে করেন, অথবা তরুণ প্রজন্মের জাগরণের ক্ষেত্রে এই কবিতা দিবসটি কতটুকু ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমত, আমরা কোনো দিবস, শুধু কবিতা দিবস না, যে কোনো দিবস সৃষ্টি করার পিছনে একটা কারণ থাকে। কারণটা হয় ওই বিষয়ে মানুষকে আরেকটু জাগ্রত করা বা জানানো। কবিতা দিবস সেইখান থেকে একটা দাবি রেখেছিল, তাই বিধায় আজকে কবিতা দিবসের দাবি উঠেছে এবং কবিতা দিবস নিয়ে একটা দিন সূচিত হয়েছে। এখন কথা হচ্ছে, নতুন প্রজন্মকে এই দিনে কেন এই দিনটা দিবস হিসেবে আসলো, কবিতা দিবস হিসেবে আসলো, তখনই একটা দিবস আমাদের সামনে আসে। আমরা এই দিনে আমাদের এই কবিতাকে আরো কতদূর নিয়ে যেতে পারি, একে অন্যের স্বপ্ন আদান প্রদান করতে পারি, স্বপ্নকে সবার সামনে উপস্থাপন করতে পারি। নতুন প্রজন্ম নিয়ে আমি সবসময় বেশি আশাবাদী, যে কোনো ক্ষেত্রে। সেই সব ক্ষেত্রের থেকে কবিতাও ভিন্ন নয়, কারণ নতুন প্রজন্ম থেকে আমরা উত্তরোত্তর শুধু শিখে যাচ্ছি। তাই নতুন প্রজন্ম যে কবিতা দিবস তারা যে ভাবনা ভাবতেছে, আমি সবার ভাবনা বলতে পারবো না, তবে আমার খুব কাছে থেকে যাদেরকে আমি একটু চিন্তা করি, আমি তাদের মধ্যে অনেক সম্ভাবনা খুঁজে পাই। যেমন আগের কবিতাগুলো ছিল তখনকার সময়কে বহন করেছে, তখনকার ইতিহাসকে বহন করেছে। আমরা যদি আমাদের কবিগুরু থেকে শুরু করে আমাদের জাতীয় কবি যার কথাই বলি না কেন, সেটা ছিল সেই সময়ের দাবি। এখনকার সময় ভিন্ন। তাছাড়া এখন আমাদের বিশ্ব একসাথে চলতেছে। আমরা এখানে বসে আমি যা লিখতেছি, আরেক দেশে বসে আরেক কবি যা লিখতেছেন, হয়তো অনুবাদের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমরা চিন্তাকে জানতে পারতেছি, আমাদের চিন্তাকে জানাতে পারতেছি। তো সেই দিক থেকে আমি বলবো কবিতা একটা বিশাল মাধ্যম, যে আমরা বিশ্বে বিভিন্ন পরিমণ্ডলে আমাদের কবিতাগুলো মানে একটা পর্যায়ে আমরা সব কিন্তু এক হয়ে যাচ্ছি, যে কোনো আন্দোলন কিংবা যে কোনো উপলক্ষকে সামনে রেখে। ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে আমি আরো আপনার কাছে বিশ্লেষণধর্মী আলোচনায় আসবো। কবি কালাম আজাদ স্যার, আপনাকে আমরা একজন কবিতার পরিশীলিত কারিগর হিসেবে চিনি। হ্যাঁ, কবিতার পাশাপাশি আপনার যে শিক্ষকতা, একটা মহান পেশায় আপনি দীর্ঘদিন ছিলেন এবং এখনো আছেন।
এই শিক্ষকতার পাশাপাশি আপনার কবিতার সাথে যে আপনার বিচক্ষণতার একটা বিচরণ, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। তো আপনি যদি একটু বলেন যে কবিতার সাথে আপনার প্রাথমিক যে ধাপটা, শিক্ষা এবং কবিতা দুটোকে আপনি একসাথে কিভাবে দেখেন, এবং একটি কবিতার জন্য বা কবিতা লেখার জন্য কোনো পুঁথিগত বিদ্যার প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যক্তি কেন্দ্রিক কথার আগে একটা কথা বলি যে কবিতা হচ্ছে মানব সভ্যতার প্রথম আসঙ্গ এবং প্রসঙ্গ। পৃথিবীর সব ভাষার জন্ম লগ্ন থেকে প্রথমে কিন্তু কবিতাই লেখা হয়েছে, এমনকি যে চিকিৎসা বিষয়ক, গণিত বিষয়ক আইজ্জা, মানে ছন্দে কথা বলা। এই জন্যে প্রতিটি শিক্ষিত মানুষকে প্রাচীনকালে কবি বলা হতো, প্রতিটি জ্ঞানী মানুষকে। এর একটা প্রমাণ হলো যে মানে মানুষের একেবারে প্রাণের কাছাকাছি যে মানুষ, প্রাণ রক্ষার জন্য, তার বেদনাকে প্রশমিত করার জন্য তিনি কবিরাজ। কবিরাজ অর্থাৎ উনি মানুষকে সবচেয়ে বেশি কাছের থেকে সরাসরি সাহায্য করে থাকেন, এই জন্য তার নামটা কবিরাজ। জ্ঞানী হচ্ছেন, জ্ঞানী মাত্রই কবি। আর কথা হচ্ছে প্রকাশটা প্রথমত ছিল সব ভাষায় কবিতা, গদ্য নয়, কিন্তু গদ্য পরবর্তীতে জন্ম নিছে। এখন আপনাদের যে এটা যে বিশ্ব কবিতা দিবস, এটা জাতিসংঘ থেকে 1999 সালে এই দিনটি ঘোষণা করা হয়েছে। তো খুব সচেতন যারা, তারা এই দিনটি সম্পর্কে জানেন। একটা দিনকে, একটা বছরের একটা দিনকে কোনো একটা বিষয় নির্দিষ্ট করলে যেটা হয়, সেই দিনটার একটা আনুষ্ঠানিকতা চলে আসে, এবং আনুষ্ঠানিকতা যেটা করে সাধারণে একটা চেতনার জাগরণ ঘটায়। এই যে কবিতা প্রীতির জাগরণ ঘটানোর জন্য এই দিনটাকে একটা স্মারক হিসেবে জাতিসংঘ ঘোষণা করছে। ইউনেস্কো মানে জাতিসংঘ ঘোষণা করছে। আমরা এই ব্যাপারে হয়তো সচেতন নই। এবার আসি আমার মানে কবিতা নিয়ে। হ্যাঁ, আমি মূলত তো শিক্ষক, আমি একেবারে ভোর শৈশব থেকে কবিতা লিখি। এটা কিভাবে আসলো সেটার কোনো ব্যাখ্যা আমার কাছে জানা নাই, অনেকটা স্বভাবজ ভাবে। তো আমি প্রথম যে কবিতা লিখতাম সেগুলো কিন্তু আমি আমার খুব কাছের বন্ধু তাদেরকেই শেয়ার করছি। এবং এই যে মানে আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন থেকে আমার নামটা কবি হয়ে যায়। তো এই কবি হওয়া মানে হচ্ছে যে এটা রবীন্দ্রনাথ হয়ে গেছে। এটা কত সালের দিকে হতে পারে? এটা 1960-59 সাল এরকম সময়ে। তো এই যে মানে কবি হয়ে যায়, এটা কিন্তু ইয়ে না, স্বীকৃতি না, এক ধরনের এটাকে কি বলে, এটাকে জিয়ারিং, বিদ্রুপাত্মক ভাবে। তো দেখবে ওই নেগেটিভলি পজিটিভ হয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমার জীবনে। আমি মানে 9-10 পড়ার সময় কবি দিলওয়ারের সংস্পর্শে আসি এবং তার দ্বারা অনুপ্রাণিত হই। এই অনুপ্রেরণার ফসল হিসেবে পরবর্তীতে আমার লেখালেখি। হ্যাঁ, আমি আমার জীবনের সর্বক্ষেত্রে কবিতা আমার জীবনের প্রসঙ্গ ছিল। কবিরাও আমার মানে ইয়ে ছিলেন, প্রিয় মানুষ ছিলেন। লেখালেখি করছি, আমার প্রকাশনা কিন্তু অনেক দেরিতে। এর কারণ ছিল যে দ্বিধা ছিল অনেকটুকু। তারপরে আমি যেটা বলছি যে আমাদের সময় একটা কথা বলি, আমাদের সিলেটের যিনি মানে সিলেটি বাঙ্গাল নামে বাংলা সাহিত্য একেবারে সুপ্রসিদ্ধ, এই বাংলাদেশে যে ভাষা আন্দোলন সেটারও তিনি ওই মূল কারিগরদের মধ্যে একজন, সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী, তো উনি একবার একটা কবিদেরকে নিয়ে তার একটা মজার কথা আছে যে বাঙালির ছেলে বালেগ হয়ে গেছে, একটু বড় হয়েছে, আর কবিতা লেখে নেই। তার জন্য দুটো কাজ সহজ, খুব সাধারণ। একটা হচ্ছে কমিউনিস্ট হওয়া, আর আরেকটা হচ্ছে কবি হওয়া। তো এটা এইভাবে মানে একটা হালকা করে দেখার প্রবৃত্তি। যদিও তিনি মানে বিশ্বকবির প্রেমে পড়ে শান্তিনিকেতনে যে পড়াশোনা করেছেন এবং তিনি অনেক কবিতা লিখছেন। তারপরে বাংলা সাহিত্যের একজন দিকপাল তিনি। তো কবিতা, আপনি এই কথাটা বলেছেন আপনার উপস্থাপনার শুরুতে যে কবিতাকে কঠিন শিল্প বলা হতো, আজও বলা হয়। এটার কারণ হচ্ছে যে কবিতা যখন কবিতা হিসেবে, অর্থাৎ আমরা যেটাকে কবিতা বলি যার মধ্যে উপমা থাকবে,
অলংকার থাকবে, ছন্দ থাকবে, ছন্দ ইত্যাদি থাকবে, ইত্যাদি। আবেগ হুম, থাকবে, এবং এই যেমন আমাদের যে প্রাচীন যে ভাষা সংস্কৃতে বলা হচ্ছে চর্যাপদ, রসাত্মক বাক্যং কাব্যম, হ্যাঁ, এটা সংস্কৃতে। সংস্কৃতে। চর্যাপদ কিন্তু এর পরবর্তীতে আছে। তো রসাত্মক বাক্যং কাব্যম মানে রস যদি না থাকে তাহলে এটা কবিতা না। এইভাবেই কবিতা একটা কঠিন শিল্প হিসেবে আসে। এক সময় এটা কিন্তু উচ্চশিক্ষিত শ্রেণীর বিনোদনের একটি মাধ্যম হয়। এবং সংস্কৃত কাব্যে তেল আগে না আধার আগে, তেলাধার তেল আধার কোনটা আগে এটা নিয়ে যুগের পর যুগ তারা বিতর্ক করছে। মানে এটা একটা বিলাসী ছিল। কবিতা মানুষের জীবনে তার বিশেষত মানুষ যখন মুক্তির স্বপ্ন দেখতে আরম্ভ করলো, তখন মুক্তির স্বপ্নের প্রথম হাতিয়ারের নাম কবিতা। প্রতিটি জাতির আপনি দেখেন সভ্যতার ইতিহাস যদি বিশ্লেষণ করেন তাহলে পৃথিবীতে এমন একটি সভ্যতা আপনি দেখাতে পারবেন না যে সভ্যতাটি একটি গ্রন্থ ছাড়া, একটি কাব্য ছাড়া সূত্রপাত হয়েছে। যদি কোনো সভ্যতা হতে হয় তাহলে তার কাব্য থাকবে। প্রাচীন সভ্যতার মধ্যে আমরা প্রথমে যেটা গণ্য করি গ্রিক সভ্যতা। আপনি ইলিয়াড ওডিসি বাদ দিলে এই সভ্যতার নামগন্ধ আপনি পাবেন না। ভারতীয় সভ্যতা আপনি যদি মহাভারত এবং রামায়ণ দুটোতে না আনেন তাহলে পাবেন না। আপনি আসেন ইসলামী সভ্যতা কোরআন বাদ দিয়ে আপনি সভ্যতা খুঁজে পাবেন না। এটা গ্রন্থ, কিন্তু আমি কাব্য বলছি না, কিন্তু এটা কাব্য। তো এই জন্য কবিতা এখানে আপনি যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের কবিতা মানে গ্রন্থের কথা বলছেন, এখানে মহাকাব্য শাহনামা কোন ইয়েতে? ফার্সি ভাষায়। তো এটা আমাদের মানে বিভিন্ন ভাষায় কিন্তু এটি অনুদিত হয়েছে। এটা কি অনেকেই যে বলেন যে ইলিয়ড এবং ওডিসির সাথে মহাকাব্য শাহনামা, এটা কি কতটুকু আপনি এটা মূল্যায়ন করেন? এটা ঠিক না যারা এটা বলেন। আসলে শাহনামাটা হচ্ছে ভারতীয় একটি কাব্য আছে, রাজতরঙ্গিনীমালা। ভারতের রাজাদের ইতিহাস, আর পারস্য রাজাদের ইতিহাস হলো কাব্যে শাহনামা। কিন্তু এই যে হেলেনিস্টিক যে সাহিত্য, আপনি গ্রিসের কথা বলছেন, হোমারের যে কবিতাগুলো, এগুলো ওই সময়কার বীরগাথাগুলো, উনি যেগুলো বীরগাথাগুলো বলা হয় তিনি অন্ধ ছিলেন এবং এইগুলো গেয়ে গেয়ে তিনি ভিক্ষা করতেন। গ্রিসে তখন 7টা নগরী ছিল, প্রতিটি নগরে তিনি কিন্তু ভিক্ষা করছেন এই গানগুলো গেয়ে গেয়ে, ইলিয়াড এবং ওডিসির গান। জি, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল হেলেনেরটা, ট্রয়ের রানী হেলেন। তো তার মৃত্যুর পরে কিন্তু 7টা নগরী প্রায় যুদ্ধাবস্থায় চলে গেল। সবাই দাবি করতেছে আমার মানুষ, হ্যাঁ আমার মানুষ। কেন? এটা সত্যি যে ওই নগরেও তিনি ভিক্ষা করছেন। কবির নিয়তি হচ্ছে এটি যে সে যেটা বলে ভিক্ষা করে জীবন ধারণ করে, সেটাই পরবর্তীতে মানে কি বলে আভ্যন্তরীণ যুদ্ধের সূত্রপাত করে তার মালিকানা নিয়ে। এখানেই সাহিত্যের জয়। ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা শুনলাম। কবি ইসমাত হানিফা চৌধুরী, আপনাকে আবার একটি বিষয় নিয়ে আমি মানে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি। কবিতা আবৃত্তি আমরা জানি একটা শিল্প। বর্তমানে ভার্চুয়াল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউবে আমরা দেখি অনেক লেখক কবি তার নিজের কবিতা নিজেই আবৃত্তি করে সেখানে ভিডিও আপলোড করছেন। আবার অনেকে বিখ্যাত কবিদের, বিশেষ করে নজরুল, জীবনানন্দ, ওনাদের কবিতাগুলো ওনারা আবৃত্তি করছেন। কিন্তু এখানে কোনো ব্যাকরণের ফারাক আপনি দেখতে পান কিনা, অথবা এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ। ব্যাকরণের ফারাক এটা অতি সহজে যে কোনো মানুষের কাছে এটা উঠে আসবে। কেন উঠে আসবে? কারণ হচ্ছে কবি যে কেউ হতে পারে, এটা আমি মানি। কবিতা হচ্ছে সবার মনের একটা ব্যাপার, যেটা হয়তো কাব্যিক ধারণায় চলে গেলে ওটা কবিতা হয়ে যায়। কিন্তু সেই কবিতাকে আবৃত্তি করার শক্তি সবার সব সময় থাকে না। তার জন্য কিছুটা প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং উচ্চারণে দক্ষতা। অনেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ততটা যদি নাও থাকে, তবু তার একটা দক্ষতা থাকে। আর তাই সবার কবিতাকে আমি এককভাবে বলবো না। এখানে যারা ভার্চুয়াল জগতে
মধ্যে কেউ কেউ আছে খুব সুন্দরভাবে আবৃত্তি করে যাচ্ছে। এই যে আমরা যে বারবার নতুন প্রজন্ম বলতেছি, সেই নতুন প্রজন্মের অনেকে খুব সুন্দর উচ্চারণ করে যাচ্ছে। আবার যাদের উচ্চারণ ক্ষমতা ততটা নাই বা এটা অনেকটা গড গিফটেড, কেউ হয়তো এমনিতেই তার উচ্চারণ বা সুরটা ততটা আসে না। আমরা সবাই চাইলেই কিন্তু গাইতে পারি না। কবিতাও সেই রকম একটা গান যাকে আমরা চাইলেই আমার আয়ত্তে এনে আমি বলতে পারি না। আমি চাইলেই উচ্চারণ আবৃত্তি এত সুন্দর করে করতে পারি না। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, আমি যখন সব বলবো, আমরা সব এই কথাটা বলার সময় আমার প্রোনাউন্সিয়েশন একরকম। এটা হচ্ছে কিছুটা ট্রাং ল্যাঙ্গুয়েজ একটা আছে আমাদের, জিহ্বার ভাষার মধ্যে আমরা সব। আবার যদি আমি বলি এখানে প্রকৃতি সব, সেখানে আরেকটা বিশালতা। এখানে কবিতার ভাষায় যখন কবি বলবেন তখন বলবেন প্রকৃতি সব, সেখানে কিন্তু আমরা মানে এই সবের বিশালতা আর আমরা সবের বিশালতার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলা আমাদের উচ্চারণের ক্ষেত্রে খুবই দরকার, যা সবার মধ্যে থাকে না। এর জন্য চর্চার প্রয়োজন, এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা। হ্যাঁ, শুধু উচ্চারণগত দিক শুধু না, এখানে অনেকগুলো সুর, তাল, মানে উঁচু নিচু অনেকগুলো মাপকাঠি আছে, যেগুলো হয়তো অনেকেই আমরা এটাকে আত্মস্থ করতে পারি না। তাই এই বিষয়টি নিয়ে আপনি অতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আবার স্যারের কাছে জানতে চাইব, আমাদের আজকের যে কবিতা দিবসের একটা মুখ্য বিষয় হচ্ছে এটি জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক আন্দোলনকে নতুন গতি দেওয়ার লক্ষ্যে দিবসটা উদযাপন। এখন আন্তর্জাতিক এই যে আন্দোলন, এর আগে আমি আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি, যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাণীর ভাষা আন্দোলন, তারপর আমাদের মহান মুক্তিযুদ্ধ, এইসব কিছু আন্দোলনের পিছনে অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমরা কবিতার একটা উজ্জ্বল ইতিহাস দেখতে পাই। এই দৃষ্টিভঙ্গিতে আপনি আমাদের বর্তমান তরুণ প্রজন্মের যে সমস্ত অনেকেই কবিতা লিখছেন, প্রকাশ করছেন, এবং বিশেষ করে বই মেলায় দেখা যায় অনেক কবি ও কবিতার জয় জয়কার, তো আপনি এখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানে স্বাধীনতার যে অধিকার সংগ্রাম, যে জিনিসটা আমরা তখন কবিতার মাধ্যমে পেয়েছি, আপনি কি ভবিষ্যতে দেখতে পান যে আমাদের এই কবিতা কোনো আন্দোলনে বা কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছে বা করবে? দেখুন, করছে বড় মানে অনুল্লেখ্যভাবে উল্লেখ করার মতো নয়, তবে করবেটা আমি নিশ্চিত। জি, আমি যেটা দেখছি যে কালের মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাল মানুষ সৃষ্টি করে দেয়, কালের প্রয়োজনে মানুষ সৃষ্টি হয়। হ্যাঁ, এবং একজন মানুষকে সৃষ্টি করার পেছনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ পেছনে থাকে, একজন সামনে আসে। তো এই কবিতার যে ভূমিকা সেটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার কথা হলো যে ব্রিটিশ ভারতের মুক্তি সংগ্রামে বা আন্দোলনে আমরা কবিতার ভূমিকা, বিশেষত আমাদের জাতীয় কবির যে সোচ্চার ভূমিকা দেখেছি, রবীন্দ্রনাথে ততটা নাই, কিন্তু কাজী নজরুলের এই যে মার লাথি ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা, এই যে আগুন জ্বালানোর যে ইয়েটা, এই কাজগুলো আমরা, এটা ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে, কিন্তু ব্রিটিশ ভারতের মুক্তির প্রেক্ষাপটে লেখা কবিতা, অথচ এই কবিতাটা 1971 সালেও আমরা রণাঙ্গনে শুনছি বারবার হতে, অনুপ্রাণিত করেছে। এটা একটা না, অজস্র কবিতা। এখন প্রশ্ন হচ্ছে এই সময়টাতে এসে, এখন আমরা যে সময়টাতে বলছি উত্তরাধুনিক কবিতার সময়, উত্তরাধুনিক কবিতা একটা বাঁকা পথ ধরেছে। এটা সাইকোলজির পথ। সাইকোলজি, আমি এখানে একটা ছোট কথা আপনাকে বলি যে দর্শন যে কথাটা আমরা ফিলসফিটা হলো, তার বিষয়বস্তু বলা হয়, আমি পণ্ডিতদের মুখে শোনা কথা বলছি, যে হোয়াট এ ম্যান ওট টু বি, একজন মানুষের কি হওয়া উচিত, একটা মহৎ আছে তার মধ্যে, হোয়াট এ ম্যান ওট টু বি। আর সাইকোলজি তার বাচ্চা, কিন্তু ওই সাবজেক্টের পেট থেকে একটা সাবজেক্ট বেরোইছে, ওটা হোয়াট এ ম্যান ইজ। এখন আমরা ওই যে তিনজন আছি, আমরা তিনজন বসে, এখন অবশ্য আমরা কবিতার কথা চিন্তা করতেছি, কিন্তু তারপরেও আমাদের মনের ভিতরে অজস্র আবিলতা আছে। আমরা একাধারে হিংসক, আমরা প্রেমিক, আমরা কি বলে ষড়যন্ত্রী,
আমরা সবকিছু আছে। এখনকার কবিরা যেটা করছেন সেটা হচ্ছে তার মনের অন্ধকারটাকে বের করে এনে আসলে কোনো মিশন, যেটা কবিতার প্রাণ, একটা মেসেজ মেসেজ মাস্ট দেয়ার, একটা মহৎ কবিতার ভেতরে মেসেজ থাকবে না সেটা কবিতা হবে। এটা রম্যতা হতে পারে। গোপাল ভাঁড় তার গল্পের মাধ্যমে বাঙালিকে হাসাইছে, আমরা এখন রম্য কবিতার মাধ্যমে প্যারোডি লিখে হাসাতে পারি, কিন্তু আমার কবিতায় যদি মেসেজ না থাকে, চিরকালীন মেসেজ, তাহলে সেটা কবিতা হয়ে টিকবে না। আর এই যে মেসেজওয়ালা কবিতা, এটা আমাদের কবিরা লিখতে বাধ্য হবে এবং জাতিকে এগিয়ে নেবে, কারণ এটাই থাকে মানুষের মধ্যে। আমরা আজকে যে কথাগুলো বলছি সেটা কিন্তু আজ থেকে 1000 বছর আগের কবিতা। আপনি যে চর্যাপদের কথা বলছেন, চর্যাপদের মধ্যেও মানব মুক্তির কথা আপনি পাবেন, মানুষের বিকাশের কথা পাবেন, মানুষের দুঃখের কথা পাবেন। তো কবিতা আর মানুষের অগ্রগতির কথা নেই, সেটা তো হতেই পারে না। সবকিছু মানে কবিতার জীবনবোধ বা জীবন দর্শন, জীবন দর্শন। আমি জীবন দর্শনে বলছি যে এখানে আমার থাকতে হবে হোয়াট এ ম্যান ওট টু বি। একজনের কেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই যে কথাটা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কোনোদিন পূরণে হবে? এখন আমরা দুধ ভাত, আমার নাতি নশা কাউকে মানে দুধ খাওয়াতেই পারি না, কিন্তু এর মাধ্যমে যে সহজ বেঁচে থাকার যে কথাটা বলা হয়েছে, যে আবেদনটা, এটা কিন্তু আরো 3000 বছর পরের বাঙালিও এই কথাটাই বলবে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। জি, আমি উচ্চারণের প্রশ্নে আপনাকে একটু মানে আমার ইয়ে করি। উচ্চারণের কথাটা হচ্ছে, আমি এখন যে কবিতা সিলেটি যারা আবৃত্তি করে তাদের ক উচ্চারণ শুনি না। আচ্ছা, ক উচ্চারণটা আমি পাই না। আরো কিছু আছে, অক্ষর বর্ণ আছে যেটার উচ্চারণে এত ত্রুটি যে কারণে আমাদের বিশেষ করে খ আমরা বলতে পারি না, আমরা তো খে উচ্চারণ করি, আরবি খে। আমাদের সিলেটের আগে ওনার কথা আমি আগেও বলছি যে সিলেটে বাঙ্গাল কার কথা বলছিলাম, সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর ব্যাপারে রবীন্দ্রনাথের কথা ছিল ওর মুখ থেকে গন্ধ বের হয়। কমলালেবুর গন্ধ মানে হচ্ছে এই যে আমাদের উচ্চারণে যে কিছু ত্রুটির দিক, সেইগুলো। জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি আলোচনা আমরা শুনলাম, বিশেষ করে স্যারকে পেয়ে আমরা মানে অত্যন্ত আনন্দিত। সিলেট সানের স্টুডিওতে আপনাকে এবং কবি ইসমত হানিফা চৌধুরী দুজনকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় দর্শক, আজকের মতো সিলেট সানের লেটস টক অনুষ্ঠানটি এখানেই আমরা সমাপ্তি দেব। কবি এবং কবিতার জয় হোক, কবিতার কল্যাণ ডেকে আনুক, সমাজ এবং সমাজ বিনির্মাণের হাতিয়ার হোক কবিতা। ধন্যবাদ। ধন্যবাদ। এবারের কবিতা উৎসবের স্লোগান হচ্ছে মানুষের জন্য কবিতা।